গোপাল ভাঁড়ের গল্প। গোপাল ভাঁড় এর আলু কেনা। গোপাল ভাঁড় একবার হাটে আলু কিনতে গিয়েছিল। পথেই দেখা হলো তার এক বন্ধুর সাথে। রসিক বন্ধুটি গোপালের আলুর খরিদ্দারের কথা শুনে বলল, তুমি যদি আলু বিনা পয়সায় খরিদ করতে পারো 10 টাকা তোমায় পুরস্কার দেব। গোপালকে বন্ধুটি রসিকতা করার লোভে একটু উস্কে দিল। মনে করেছিল গোপাল পারবে না। গোপাল বন্ধুকে বলল, ও এই কথা, তুমি আমার সাথে হাটে চল, দেখবে দিব্যি বিনা পয়সায় আলু কিনে বাড়ি ফিরবো। কাউকে কোনো পয়সা দিতে হবে না। তা তুমি স্বচক্ষে দেখতে পারবে তো? হাটে গিয়ে গোপাল প্রত্যেক আলু বিক্রেতাকে জিজ্ঞেস করলো, ভাই, আমি যদি তোমার কাছ থেকে 5 সের আলু কিনি, কটা আলু ফাও দেবে তুমি আমাকে বলো। শীতের সময় সেদিন বাজারে আলুর প্রচুর আমদানি। আলুওয়ালা বলল, 25টা করে আলু ফাও পাবেন 5 সের আলু কিনলে, এর বেশি দিতে পারবো না। গোপাল তখন প্রত্যেক আলুওয়ালার ঝুড়ি থেকে 25টা করে আলু তুলে নিতে বলল। এই হাটে কেবল ফাওটা নিলাম, সামনের হাটে তোমাদের সকলের কাছ থেকে 5 সের আলু কিনব। সকলেই হাঁ করে তাকিয়ে দেখলো গোপাল দিব্যি বিনা পয়সায় আলু কিনে বাড়ি ফিরল। বন্ধুরা তখন বাধ্য হয়ে প্রতিশ্রুতি অনুযায়ী গোপালকে 10 টাকা পুরস্কার দিল। না দিলে হয়তো গোপাল কোনো সময় 100 টাকা হাতে তুলে নিয়ে হাওয়া করে দেবে। তার চেয়ে বাবা আগে ভাগে দিয়ে দেওয়াই ভালো। বিয়ের ঘটকালি। গোপাল একবার একটা বিয়ের ঘটকালি করছিল। মেয়েটি খোড়া, ছেলেটি কানা। কনেপক্ষ গোপালের মুখের কথার উপর নির্ভর করেই বিয়ে পাকা করে ফেলেছিল। কনেপক্ষ জানে না যে বর কানা, আর পাত্রীপক্ষ জানে না যে মেয়ে খোড়া। গোপালের ভীষণ নাম ডাকের জন্য কেউ কাউকে অবিশ্বাস করতে পারেনি। সব কাজ গোপালের উপর ছেড়ে দিয়েছিল। নির্বিঘ্নে বিয়ে হয়ে যাবার পর পাত্রপক্ষের কর্তা গোপালকে ডেকে বলল, কনেপক্ষের লোকেরা জানতেই পারেনি যে বর কানা। বরকে কানা দেখলে কোনো বাপই মেয়ে দিত না। এর জন্য আপনার কাছে বেশ কৃতজ্ঞ আমরা। এই বলে পাত্রপক্ষের লোকেরা কিছু পুরস্কার বাবদ গোপালকে টাকা দিল। গোপাল তার মুখটি চেপে নির্বিঘ্নে তাদের কিছু না বলে টাকাটি নিয়ে নিল। এদিকে কন্যাপক্ষের লোক এলো। মেয়েটি যে খোড়া পাত্রপক্ষের লোকেরা জানতে পারেনি, তাই জেনে গোপালকে ভীষণ প্রশংসা করল। এই বলে কন্যাপক্ষের লোকও তখন গোপালকে কিছুটা পুরস্কার দিল। দুই পক্ষের কাছে মোটা বকশিস পেয়ে আনন্দে গোপাল মনে হাসতে হাসতে বলল, আপনারা মহাশয় ব্যক্তি, তাহলে সব কথা খুলে বলি শুনুন। আপনার মেয়েটি খোড়া আর বড় কানা। এতে অবশ্য দুই পক্ষের চিন্তা ভাবনার কোনো কারণ নেই। গোপালের কথা শুনে বরপক্ষের আক্কেল গুরুম। বললেন, হ্যাঁ বলো কি, পাত্রী খোড়া? আগে কথা আমাদের বলনি কেন? গোপাল বলল, নইলে মানবে কেন দাদা? না মানলে আমরা যে বদনাম। আমি তো কারোর কাছে বদনাম শুনতে রাজি নই। এখন আপনাদের আরও কিছু বলার কথাও নেই, বলার থাকলেও না। গোপাল ভাঁড়ের চিঠি লেখা। গোপাল লেখাপড়ায় বিশেষ কিছু জানত না। যদি বা লেখাপড়ায় কিছু জানতো, কিন্তু হাতের লেখা ছিল ভীষণই খারাপ। কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের ভাঁড় হিসাবে খ্যাতি ছিল চারিদিকে। পাড়াপড়শিরা তাই তাকে সহিম বলে চলত। কেউ কেউ বা বিভিন্ন প্রয়োজনে গোপালের সঙ্গে এসে দেখা করতে পরামর্শ নিত। গোপালের বুদ্ধি নিয়ে প্রায় সকলে মেনে চলত। একদিন এক বুড়ি এসে বলল, গোপাল ভাই,
আমার একখানা চিঠি লিখে দাও না। আমার 9 ছেলে পুরী থেকে 10 ক্রোশ দূরে নাগেশ্বরে গেছে, কোনো খবর পাচ্ছি না, বেশ কটা দিন হলো। টাকা পয়সাও নেই যে কাউকে পাঠাবো। বুড়ির কথা শুনে গোপাল বলল, আজ তো আমি চিঠি লিখতে পারবো না ঠাকমা। কেন ভাই, আজ কি যে তুমি চিঠি লিখতে পারবে না? অনেক দিন হয়ে গেছে, আজ না লিখলেও নয়, লিখে দাও না। আর তোমার দেখা সব সময় যে তোমাকে চিঠি লিখতে বলি তা তো না। আজ দেখতে পেয়েছি, একখানা চিঠি লিখে দাও ভাই। আমি বুড়ো মানুষ, কার কাছে যাব চিঠি লিখতে? তুমি আমার একমাত্র ভরসা। আমার যে পায়ে ব্যথা গো ঠাকমা, কি করে লিখি? পায়ে ব্যথা তাতে কি হয়েছে? চিঠি তো লিখবে হাত দিয়ে। পায়ে কি তুমি চিঠি লিখবে নাকি? তোমার কথা শুনে হাসি পায়, তোমার মতো এমন কথা শুনিনি বাপু। গোপাল হেসে বলল, চিঠি লিখব তো হাত দিয়েই, কিন্তু আমার চিঠি অন্য কেউ পড়তে পারবে না। আমার লেখা চিঠি আমার নিজেই গিয়ে পড়ে দিয়ে আসতে হবে। আমার যে এখন পায়ে ব্যথা, এখান থেকে পুরী, আবার পুরীর থেকে 10 ক্রোশ দূরে নাগেশ্বরপুরে চিঠিটা তো আমি পুরো দিয়েও আসতে পারবো না, পটেও দিয়ে আসতে পারবো না। তুমি অন্য কাউকে দিয়ে চিঠিটা একবার লিখিয়ে নাও। আমার পা ভালো হলে চিঠি লিখে দেব এবং নিজে গিয়ে সেটা পড়ে দিয়ে আসবো। বুড়িমা এরপর আর কি বলবে, বাধ্য হয়ে চিঠি না লিখিয়েই ফেরত নিল। বাধ্য হয়ে গেল গোপালের বাড়ি থেকে চলে যেতে।